মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছে 5 কোটি। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান প্রবাসী বাংলাদেশিরা। করোনা সংক্রমণ বাড়ায় স্পেনে জরুরি অবস্থা, রাতে কারফিউ। ইউরোপের বিভিন্ন দেশে প্রতিদিন বাড়ছে সংক্রমণ। আরব দেশগুলোর প্রতি পণ্য বর্জন বন্ধে ফ্রান্স সরকারের আহ্বান। কুয়েত, জর্ডান ও কাতারে ফরাসি পণ্যে নিষেধাজ্ঞা। আয়নায় প্রতীকী প্রতিমা বিসর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শেষ হলো দুর্গোৎসব। করোনা থেকে মুক্তির প্রার্থনা ভক্তদের। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। মার্কিন নির্বাচনের আর মাত্র বাকি 8 দিন। দেশ জুড়ে এরই মধ্যে 5.5 কোটির বেশি আগাম ভোট পড়েছে। আমেরিকানদের পাশাপাশি নির্বাচনে আমেজ দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। মূলত বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যোগ্য প্রার্থীকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নির্বাচিত করতেই এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশি সহ ইমিগ্রেন্ট কমিউনিটি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ আগাম ভোট পড়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার থেকে নিউ ইয়র্কে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। নিউ ইয়র্কে প্রায় 4 লাখ বাংলাদেশির বাস। পরিবার পরিজন নিয়ে অনেককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আগাম ভোট দিতে দেখা গেছে। আমরা চাচ্ছি একটা পরিবর্তন। নিউ ইয়র্কে সমস্ত বাঙালিরা সবাই এবার আর্লি ভোট দিল এবং দিস ইজ ভেরি এক্সাইটিং। আমরা আশা করি আমাদের যারা বাকি বাঙালিরা আসছেন, বাইরে আসেন, সবাই ভোট দিতে চলে আসবেন। করোনা ভাইরাসের যে দুর্যোগটা আসতেছে, এটা কিন্তু এখনো কিন্তু যায় না, এটা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য আমাদের যে প্রতিনিধি কে হবে, কে আমাদের জন্য সবচেয়ে বেশি লড়াই করবে শ্রমজীবী মানুষের জন্য, আর এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের সম্মান এবং স্বার্থ রক্ষার জন্যই সর্বোচ্চ সংখ্যক ইমিগ্রেন্ট কমিউনিটি এবার ভোট কেন্দ্রে যাচ্ছেন। আমাদের মতো ইমিগ্রেন্ট কমিউনিটি, ক্ষুদ্র কমিউনিটির স্বার্থ রক্ষার্থে আমাদের সাউথ এশিয়ানদের, মুসলিমদের আমরা সকলে আগামী 3 তারিখে 3 নভেম্বরের নির্বাচনে আমরা জো বাইডেনকে নির্বাচিত করে আমরা আবারও আমেরিকার মর্যাদা আমরা রক্ষা করব। মূলত বর্ণবৈষম্যের বিরুদ্ধে যোগ্য প্রার্থীকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি নির্বাচিত করতেই এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশি সহ ইমিগ্রেন্ট কমিউনিটি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সহ প্রায় 90% ইমিগ্রেন্ট কমিউনিটি ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থক। বাকি 10% রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের পক্ষে। আবার কেউ কেউ আছেন যারা জোয়ার বুঝে সিদ্ধান্ত নেবেন। এবার কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমরা চাই যেই যান না কেন আমাদের জন্য যেন ভালো কিছু করেন। আমরা যারা এখানে ইমিগ্রেন্ট হিসাবে আছি, আমাদেরকে যেন ওনারা সুনজরে দেখেন। করোনা মহামারী মোকাবিলায় ব্যর্থতা এবং ক্ষমতার পুরো সময়েই ইমিগ্রেন্ট কমিউনিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশ সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এসব সিদ্ধান্তে তার নিজ দলের অনেক জ্যেষ্ঠ নেতাই বিব্রত। এবারের নির্বাচনে ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে এই 2 ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে মত বিশ্লেষকদের। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্পেনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও দেশ জুড়ে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। চীনের জিনজিয়াং প্রদেশে নতুন করে সংক্রমণ দেখা দেয় কাশগার শহর জুড়ে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশ্বে করোনায় একদিনের 4,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত 4 লাখের বেশি। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা 11,59,000 ছাড়িয়েছে। আক্রান্ত 4,33,00,000-এর বেশি। বিশ্বের সংক্রমণ ও প্রাণহানির শীর্ষে থাকা দেশগুলোতে করোনার প্রকোপ কিছুটা কমলেও অবস্থার পরিবর্তন হয়নি ইউরোপে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু এখানে। ফ্রান্সে একদিনের সর্বোচ্চ 52,000-এর বেশি রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। মৃত্যু হয়েছে 116 জনের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা প্রায় 38,000। স্পেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় জারি করা হয়েছে কারফিউ। এর আগে মাদ্রিদ ও আশপাশের শহরগুলোতে লকডাউন জারি করা হলেও প্রকোপ কমেনি দেশটিতে।
ইতালিতে দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে আগামী 1 মাসের জন্য নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। বন্ধ থাকবে জিম ও সিনেমা হল। বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। 24 ঘন্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে 21,000-এর বেশি। প্রাণ গেছে আরও 128 জনের। যুক্তরাজ্যে একদিনে 150-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে প্রায় 20,000। তবে এমন অবস্থাতেই কড়াকড়ি শিথিলের কথা ভাবছে বরিস জনসন সরকার। গ্রিসে রাত 12:30 থেকে ভোর 5টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ। বেলজিয়ামে নতুন শনাক্ত প্রায় 18,000। এদিকে অস্ট্রেলিয়ার মেলবর্নে জুনের পর থেকে কোনো নতুন রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সরকার। ভারতে 3 মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে রোববার। ভাইরাস মিলেছে দেশটির 45,000 নাগরিকের শরীরে। নতুন 463 জনের মৃত্যুতে ভারতের মোট মৃতের সংখ্যা 1,19,000। চীনের জিংজিয়াং প্রদেশের প্রায় 50 লাখ মানুষের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 450 মানুষের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 2,30,000 ছাড়িয়েছে। নতুন 60,000-এর বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 88 লাখের বেশি। এদিকে মধ্যপ্রাচ্যের ইরানে বেড়েছে প্রাণহানি। একদিনে প্রায় 300 মানুষের প্রাণ গেছে দেশটিতে। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা 32,000 ছাড়িয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্পেনের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে মাদ্রিদ থেকে যোগ দিয়েছেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো। মনিরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে স্পেনে আবারও সংক্রমণ বাড়ার ফলে পুরো দেশ জুড়েই কিন্তু জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর এই সিদ্ধান্তে সাধারণ মানুষ এবং বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? মূলত দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে প্রথম পর্যায়ে যে লকডাউন এখানে শেষ হয়েছে কিন্তু গতকালকে, এবং গতকাল থেকেই কিন্তু এখানে আবারও পুনরায় জরুরি অবস্থা ঘোষণা করেছে পেদ্রো সানচেজ সরকার। তবে এখানে জরুরি অবস্থার এবার কিছুটা কিন্তু পরিবর্তন আনা হয়েছে। এখানে সন্ধ্যা 10টা থেকে ভোর 6টা পর্যন্ত পুরো দেশটাতে কিন্তু জরুরি অবস্থা বিরাজ করবে বলে পেদ্রো সানচেজ তার বক্তব্যে জানিয়েছেন। এবং পাশাপাশি এই যে জরুরি অবস্থা এটা কিন্তু 6 মাস পর্যন্ত স্থায়িত হতে পারে বলে তিনি আশ্বাস দিয়েছেন, তেমন ইঙ্গিত দিয়েছেন। তবে যদি সংক্রমণ কমে আসে সেক্ষেত্রে এই বিষয়টি বিবেচনায় নিতে পারে সরকার, সেটাও পাশাপাশি তিনি জানিয়েছেন। পাশাপাশি এখানে যে জরুরি অবস্থা ঘোষণার ফলে এখানকার মানুষ কিন্তু একটা অজানা আতঙ্কের মধ্যে কালোতিপাত করছে। কারণ পেদ্রো সানচেজ কিন্তু তার বক্তব্যে বলেছেন যে আগামীতে আরো কঠিন অবস্থা, আগামী মাসেই কঠিন অবস্থায় পতিত হবে। একটু জানতে চাই যে যারা নতুন করে আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলোর প্রস্তুতি এখন কেমন? এখানে যে নতুন করে সংক্রমণ বেড়ে গেছে এটা কিন্তু প্রথমবারের থেকে প্রায় 3 গুণের কাছাকাছি। তো যে কারণে নতুন করে হসপিটালের নির্মাণ যেগুলো ছিল সেগুলো চালু করার পাশাপাশি এখানে কয়েকটি আবাসিক হোটেলকে গভর্নমেন্ট নিয়ন্ত্রণে নিয়ে সেখানেই কিন্তু চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানেই সংক্রমণ রোগীদের রাখা হচ্ছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। মনিরুজ্জামান টিটো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতেই করোনার ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। মানবদেহে নিরাপদ এবং কার্যকরী প্রমাণিত হলে ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি। ফাউচি আরও জানান, ডিসেম্বরেই যুক্তরাষ্ট্রের বাজারে ভ্যাকসিন আসতে পারে, তবে সবাইকে ভ্যাকসিন দিতে আগামী বছরের প্রথম কয়েক মাস সময় লেগে যাবে। এছাড়া প্রথমেই অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী এবং আশঙ্কাজনক রোগীরা। ফাউচি সতর্ক করে দিয়ে আরও বলেন, টিকা বাজারে এলেও আরও কিছু সময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রোববার রাতে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তার শরীরে সোডিয়াম পটাশিয়ামের তারতম্য ঘটেছে। বয়স ও নানা আনুষঙ্গিক রোগের জেরে পারিপার্শ্বিক সংক্রমণ দেখা দিয়েছে। তবে এখনও সচল রয়েছে হৃদযন্ত্র, লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তার শরীরে সেকেন্ডারি ইনফেকশনের আভাস মিলেছে। রক্তে অক্সিজেনের পরিমাণে তারতম্য হওয়ায় মাঝে মাঝেই বাড়তি অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। তাকে ইনভেসিভ সাপোর্ট বা ভেন্টিলেশনে রাখার কথা ভাবছেন চিকিৎসকরা। 2 সপ্তাহের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত সপ্তাহে তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
আরব দেশগুলোর প্রতি ফ্রান্সের পণ্য বর্জন না করার আহ্বান জানিয়েছে ফরাসি সরকার। রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে খাদ্যশস্য বিভিন্ন ফরাসি পণ্য বয়কটের যে আহ্বান জানানো হয়েছে তা ভিত্তিহীন। অবিলম্বে এসব বন্ধের আহ্বান জানায় তারা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ার মন্তব্যের নিন্দা জানায় ফ্রান্স। সেই সঙ্গে সে দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকেও ফিরিয়ে নিয়েছে প্যারিস। ধর্মনিরপেক্ষ ফরাসি মূল্যবোধ সুরক্ষিত রাখা ও মৌলবাদী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন ম্যাক্রো। আর এর জেরে ম্যাক্রোর ইসলাম ও মুসলিমদের সঙ্গে কি সমস্যা বলে প্রশ্ন তোলেন এরদোয়া। ফরাসি পণ্য বয়কট করেছে কাতার, কুয়েত ও জর্ডান। বিক্ষোভ চলছে সিরিয়া, লিবিয়া, গাজা উপত্যকা সহ বিশ্বের নানা প্রান্তে। নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের অভিযোগে আমরা জানি যে চলছে র্যাবের অভিযান সংসদ সদস্য হাজী সেলিমের বাসায়, এবং সেই অভিযান চলমান রয়েছে। সেখান থেকে র্যাবের পক্ষ থেকে এখন ব্রিফিং করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিফিংয়ে। মূলত র্যাবের একটি গোয়েন্দা শাখার নজরদারিতে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে অভিযান শেষে আপনাদেরকে অবহিত করতে পারবো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই বাসাটি বর্তমানে র্যাব ঘিরে রেখেছে। এই বাসা থেকে আমরা মূল অভিযুক্তকে র্যাবের হেফাজতে আনতে সক্ষম হয়েছি। এর পাশাপাশি অন্যতম এজাহারভুক্ত আরেকজন আসামিকেও আমাদের হেফাজতে আনতে আমরা সক্ষম হয়েছি। এই মুহূর্তে আমাদের আভিযানিক কর্মকাণ্ড চলছে। মূলত এখানে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, র্যাবের গোয়েন্দা শাখার একটি বিশেষায়িত দল আছে, পাশাপাশি স্থানীয় র্যাব 3 এবং র্যাব 10-এর বেশ কিছু সংখ্যক সদস্য বর্তমানে এই ঘটনাস্থলে উপস্থিত আছে। ঘটনাস্থলের অপারেশন শেষে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাতে সক্ষম হব। আমরা সর্বমোট 2 জনকে সাময়িকভাবে র্যাবের হেফাজতে নিয়েছি। একজন হচ্ছেন মূল অভিযুক্ত ইরফান সেলিম, দ্বিতীয়ত জাহিদ যিনি আছেন, যিনি ইরফান সেলিমের একজন দেহরক্ষী। দুজনেই গতকাল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুজনকেই আমরা র্যাবের হেফাজতে নিয়ে এসেছি। নিষিদ্ধ কিছু পাওয়া গেছে কিনা বাড়ির ভিতর? এই মুহূর্তে আমাদের আনুষ্ঠানিক অভিযান চলমান আছে। অনুষ্ঠান চলমান শেষে আমরা আপনাদেরকে বিস্তারিত অবহিত করতে সম্ভব হব। তাহলে কি ভিতরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন? একটি বিষয় জানা দরকার, যে কোনো বাসায় অভিযান করতে হলে এখানে আইনের বাধ্যবাধকতার একটি বিষয় আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মূলত যে কোনো অভিযানিক কর্মকাণ্ডে র্যাবকে সহযোগিতা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং আভিযানিক দলকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন। অভিযান করতে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা থেকে বা অভিযান শেষে আমরা বিস্তারিত উদ্ধার কি হয়েছে আমরা বলতে পারবো। যে মামলাটি সকালে হয়েছে তাকে কি সেই মামলায় সুনির্দিষ্ট অভিযোগে আটক করা হয়েছে, আপনারা হেফাজতে নিয়েছেন, নাকি বাড়িতে অন্য কিছু নিষিদ্ধ কিছু পাওয়া গেছে তার প্রেক্ষিতে হেফাজতে নিয়েছেন? জি, মূলত আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব এই অভিযানটি পরিচালনা করছে, যা বর্তমানেও চলমান আছে। অভিযান শেষে আমরা আশা করছি আপনাদেরকে বিস্তারিত অবহিত করতে পারবো। আপনি নিশ্চয়ই জানেন র্যাব একটি এলিট ফোর্স। মূলত র্যাব যে ধরনের অভিযান পরিচালনা করে থাকে সেই অভিযানের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবে কোনো প্রকার বাধাবিহীনভাবে আমরা অভিযান পরিচালনা করছি। সুনির্দিষ্ট অভিযোগগুলো বলছেন, এগুলো কি? আমরা সুনির্দিষ্ট অভিযোগে কাউকে গ্রেফতার করার পরেই আমরা বলতে পারবো অভিযোগের সম্পর্কে সত্যতা। এখনই যদি কাউকে অভিযোগ সম্পর্কে বলা হয় তাহলে তাকে দোষী করা হবে। বাকি আসামিদের বিষয়ে সবশেষ জানতে চাচ্ছি, বাকি যে কয়েকজন আছে আরো এজাহারভুক্ত তারা কই? আমরা অভিযান শেষে আমরা সকল সদস্যকে, সকল আসামিদেরকে গ্রেফতার করতে আমরা সচেষ্ট আছি। আপনি নিশ্চয় জানেন যে ইরফান সেলিম 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উনি নোয়াখালীর এমপি মহোদয়ের জামাতা।
জি, জাহিদ তার দেহরক্ষী। বিস্তারিত আমরা অভিযান শেষে আপনাদেরকে অবহিত করতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ। আমরা এখনো কাউকে গ্রেফতার করিনি। আমরা কিছু সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করছি। জি, ধন্যবাদ। নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফকে মারধর এবং এই ঘটনার জেরে মামলা। এরপর সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় চলছে র্যাবের অভিযান এবং সেখানে এ ঘটনার মূল যে অভিযুক্ত হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এতক্ষণ সংবাদ মাধ্যমে ব্রিফ করছিলাম, আমরা সরাসরি ছিলাম সেখানে। আর এরই সাথে শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।